নির্জন পথে পেছনে থাকলো কি অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না ঝমঝম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্থর, আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। জীবনে আপন পর বলতে কিছু নেই। কে কার আপন আর কে কার পর সেটা সময়ই বলে দেয়। সময় খুব অদ্ভুত জিনিস। কখনো কোনো শুকানো ঘা দগদগে করে তোলে, আবার কখনো দগদগে ঘা শুকিয়ে ফেলে, বলা মুশকিল। মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করলেও সময়কে কোনো দিন কেউ বাঁধতে পারেনি। প্রত্যেকটা মানুষের আদতে তার মৃত্যুকে সাথে নিয়ে জন্মায়, কিন্তু সবাই চায় একটা সুস্থ স্বাভাবিক মৃত্যু। আত্মহত্যা কোনোদিন কোনো সমস্যার সমাধান হতে পারে না। যে আত্মহত্যা করেছে এমন কারো মুখ থেকে সেই অভিজ্ঞতা শোনবার সৌভাগ্য এখনো কারো হয়নি। তবে যে মানুষটা এভাবে চলে যায়, তার গত হওয়ার পরে তার আশেপাশের মানুষগুলোর সাথে কি হয় এটা কি সে দেখতে পায়? হয়তো পায়। তখন তার অশরীরী এক জন্মের তৃষ্ণা নিয়ে ফিরে আসে, যে তৃষ্ণা সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। এমন ভয়ঙ্কর এক আত্মহত্যার গল্প শুনব আজকের কুয়াশায়। হ্যালো মিতি। হ্যাঁ মা, কেমন আছো? আসি। তুই বাড়ি আইবি কবে? ছুটি তো আরো কয়েকদিন দেরি আছে মা। কে? ছুটি ছাড়া বাড়ি আউন যায় না? মা, আমি যদি সারাক্ষণ বাড়ি গিয়ে পড়ে থাকি তাহলে পড়াশোনা করবে কে? ও তো পড়াশোনা করার কাম নাই, তুই বাইতাই। ছুটি হলেই আমি চলে আসবো মা। ইতি কেমন আছে? ভালাই আছে, তোর কথা বারবার জিগায়। মা, ওকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে বলো, তারপর ওকেও আমি আমার কাছে নিয়ে আসবো। হ, নিজে তো গেছই গা, এখন অরেও নিয়ে যাও না দান্দায় আসস। এইসবের কোনো দরকার নাই, তুই তাড়াতাড়ি বাইতাই। মা, মা। মিতি, আইসোস? হ্যাঁ মা। ইতি কই? আপা, আয় আয়, এদিকে আয় দেখি। সারাক্ষণ আপা আপা করতে থাকে। কি রে, পড়াশোনা ঠিক মতো করছিস? মাইয়া মানুষের এত পয়রা কি হইব? শোন, মার এসব কথা কিন্তু একদম কান দিবি না, বুঝলি? দেই না তো। হ হ, আমি তো তগরে দুনিয়া টানছি, পালছি, বড় করছি। এখন মায়ের কথা আর ভাল লাগে না। উফ মা, মাত্র আসলাম আমি, সাথে সাথে শুরু করে দিলে। আমি যা কই তগর ভালোর লেগেই কই। আচ্ছা এখন যাও তো মা, খাবার দাও, ক্ষুধা লাগছে। ইতি, দেখ তোর জন্য কি কি এনেছি। ইতি। হ্যাঁ পা। বাবার কথা তোর মনে পড়ে? না। তুই তো বাবাকে পাসনি, জানিস আমাদের বাবা দেখতে একেবারে আগের যুগের জমিদারদের মতো ছিল। সেইটা জানি আপা, ছবিতে দেখছি। আচ্ছা আপা, আমাদের কি মেলা টাকা? কে বলেছে তোকে? মা তো সারাক্ষণ কয় আমার এত পড়ালেখা করার দরকার নাই, আমাকে মেলা জমি, মেলা টাকা পয়সা। শোনিতি, মায়ের এসব কথা একদম কান দিবি না। মা সারা জীবন গ্রামে থেকেছে, বাইরের দুনিয়া সম্পর্কে মার কোনো আইডিয়া নেই। তুই ঠিক মতো পড়াশোনা করলে আমার মতো ইউনিভার্সিটিতে পড়তে পারবি। মা বলেছে শহরের মানুষেরা ভালো না। গ্রামের মানুষ কি খুব ভালো? হ, এটাও ঠিক কইছো। শোন, ভালো খারাপ সব জায়গায় থাকে, আমি থাকছি না। আমি শুধু চাই এদের ভেতর থেকে তুইও আমার মতো বাইরের জগৎটা দেখ, বুঝলি? ইস আপা, তুমি কি সুন্দর কথা কইতে পারো, এক্কেরে টিভির নায়িকা গো মতো। তুইও পারবি, এখন ঘুমা। হাতে কি লাগলো রে এটা? কই কি? ও এইডা তাবিজ।
এসব কে পড়িয়েছে তোকে? মা। এই খোলে সব, খোল। না আপা, আমার উপরে একবার ভর করছিল, এইটা খোলা যাইব না। এমন কিচ্ছু নেই, মা এসব কথা তোর মাথায় ঢুকিয়েছে না? দাঁড়া, আমি কালকেই মার সাথে কথা বলছি। খোলেটা। না আপা, মা দেখলে আমার মায়েরাই ফালাইবো। উফ, তুই আর তোর মা, তোরা পারিসও। মা, আমার তো ছুটি শেষ হয়ে আসছে, ঢাকা যেতে হবে। কি এর ছুটি শেষ হইলো তোর? তুই না এই দিনে আইলি? মা, 15 দিন হয়ে গেছে। ফোন এই সকল দিন দিন আমি বুঝি না, তোর আর শহরে যাওয়ার কাম নাই। কি যে বলো না মা। হ, আমি ঠিকই কইছি, ওইসব বড় বড় পাশ দিয়ে কোনো লাভ নাই। বহুত পাশ দিছস, এখন বাইতে থাকবি। উল্টাপাল্টা কথা বলো না তো মা, আমার ফাইনাল পরীক্ষা সামনে। কে আমাগুর কি টাকা পয়সা কম আছে? তুই শহরে পড়ে সাহেব গো চাকরি লইয়া করবি নাকি? হুন, তোর বাপের যত জায়গা জমি থুইয়া গেছে হে গুলান দিয়া অমন 4-5টা সাহেব রে কিনা নিতে পারবো। শোনো মা, টাকা পয়সা হলে সবকিছু হয় না। পড়াশোনার মূল্য তোমরা কিছুতেই বুঝবে না। তোমাদের এই টাকার বড়াইয়ের জন্য আমি তোমাদের থেকে দূরে থাকি। আমার এসব একদম ভালো লাগে না। টাকা থাকলে বাঘের চক্ষুও পাওয়া যায়। তোর বালা লাগুক আর না লাগুক, তোর এখানেই থাকতে হইব। তুমি কি আমার সাথে জোর জবরদস্তি করতে চাইছো মা? হ্যাঁ করতাছি, তোর চাচাগুলোকে আমার কথা হয়েছে। হ্যাঁ গরু পছন্দ না, ঘরের মাইয়া এমন বাইরে গিয়া থাকুক। আমার জীবন সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার ওরা কে মা? চুপ কর বেয়াদ্দম মাইয়া, পড়ালেখা কইরা একেবারে খুব শিক্ষিত হয়ে গেছস, আমার মুখে মুখে উত্তর করতেছস। আমি ঢাকা যাবই। আচ্ছা, আমি দেখি এই গ্রামেতে তুই কেমনে যাস। মিথিকে দেখলেই হুমায়ুন আহমেদের বইয়ের যে কোনো একটি চরিত্রের সাথে চট করে মিলিয়ে নেওয়া যায়। নীল শাড়ি মিথির ভীষণ পছন্দ, চোখে চশমার নিচেও মোটা কাজল স্পষ্ট বোঝা যায়। টিপ পড়তে মিথি কখনোই ভোলে না। ইউনিভার্সিটিতে পড়ছে মিথি, তার পরিবারে সেই প্রথম মেয়ে যে গ্রামের বাইরে গিয়ে ইউনিভার্সিটিতে পড়ছে। মিথির বাবা একরকম জমিদারি ছিল, প্রচুর জমি জমা ধন সম্পদ রেখে গেছে, কিন্তু মিথির কখনো সেসব ভালো লাগেনি। ছোটবেলা থেকেই আলাদা আলাদা থাকতো মিথি। বাবা মারা যাওয়ার পর মা একাই বড় করেছেন মিথি আর ইতিকে। অবশ্য মিথির চাচারা সবসময় তাদের সংসারের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু মিথি সেটা একেবারে পছন্দ করে না। মিথির মা পুরোপুরি গ্রামের পাক্কা গৃহিণী। মিথির পড়াশোনা নিয়ে সে কখনোই উৎসাহ দেখায়নি। ইউনিভার্সিটি পর্যন্ত যেতে অনেক লড়াই করতে হয়েছে মিথিকে, কিন্তু চাচাদের বুদ্ধিতে এবার গ্রামে ডেকে মোটামুটি আটকে ফেলে মিথিকে। উদ্দেশ্য বিয়ে দেয়া। মিথি অনেক চেষ্টা করল শেকল ভেঙে বেরিয়ে যেতে, কিন্তু প্রভাবশালী চাচাদের তাপে গ্রামের বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না মিথির। কিছুদিন পর পরীক্ষা, যে কোনো ভাবে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল সে, কিন্তু সম্ভব হয়ে ওঠে না। এসব উথাল পাথালের মধ্যে মিথির দিকে এগিয়ে আসছিল এক অনাকাঙ্ক্ষিত ছায়া। আপা, খাইয়া লও। তুই যাইতি, আমি খাবো না। সকাল থেকে কিছু খাও নাই আপা? তোকে নাক গলাতে কে বলেছে? যা এখান থেকে। মায়ের কথায় মন খারাপ করছো? তুমি এত টেনশন করো না আপা, মা তো প্রত্যেকবার এমন করে। 2 দিন যাক, এমনি যাইতে দিব। না রে ইতি, সববার আর এইবার এক না। মা সত্যিই যেতে দেবে না আমাকে। আপা, এক কাম করো, তুমি পালায় যাও। বড় চাচা স্টেশনে লোক লাগিয়ে রেখেছে, কিভাবে যাব বল? উহ আপা, বাসটিতে পইরা তোমার একটু বুদ্ধি হয় নাই। কি উল্টাপাল্টা কথা বলিস? শুনো, তোমারে যদি নাই চিনে তাহলে আটকাইব কেমনে? আমাকে চিনবে না মানে? আমাকে সবাই চেনে। তুমি খাড়াও, আমি একটু আইতাছি। আরে কোথায় যাচ্ছিস? এই নাও আলাদিনের স্যারাগ। কি বুরকা? এই জিনিস তুই কই পাইলি? চাষির সুপ কইরা আনছি, কেউ দেখে নাই। না রে, যদি কোনোভাবে বুঝে যায় খুব খারাপ হবে। আরে বুঝবো না, সবাই হুইয়া পড়লে তুমি সুপ কইরা বাইর হইয়া যাবা। কিন্তু এত রাতে স্টেশনে যাব কিভাবে? হ, এইটা একটা সমস্যা। এমনিও রাইতে বার হওয়ার ঝামেলা আছে। সার মাতার ওইখানে বলে কি জানি একটা বাইর হইছে, রক্ত চুষা খায়। উফ, তুই চুপ কর তো, যত সব উল্টাপাল্টা কথা। শহরে থাকো তো আপা, এর লাগা কইতাছো।
যেদিন নিজে চোখে দেখবা সেই দিন বুঝবা। এসব ফাউল প্যাচাল বাদ দে তো, এখন যাওয়ার ব্যবস্থা কি সেটা বল। একজন আছে, তারে কইলে একেবারে তোমারে সহি সালামতে পৌঁছায় দিব। কে? কেন ভুইলা গেলা? মাইনছে ঠিকই কয়, শহরে গেলে মানুষ সব ভুইলা যায়। কেন আমাগো সৈকত ভাই তোমার পুরাতন প্রেমিক। একটা চর খাবি। এই সৈকতের খবর কি রে? ও মনে আছে তাইলে, সৈকত ভাই বাইতেই থাকে, ব্যবসা বাণিজ্য করে। বিয়ে টিয়ে করেনি? বিয়া বিয়া করবো কেন, সৈকত ভাই তো তোমার জন্য অপেক্ষা করতেছে। এই তুই কিন্তু বেশি পেকে গেছিস। হ সত্য কথা কইলে দোষ। হ্যাঁ তো আমারে ডাইকা নিয়ে আইসক্রিম খাওয়ায় আর জিগায় তোমার আপা কবে আইব। তুই কি বলিস? আমি আর কি কমু, কইছি আপা শহরে গিয়া বিয়া কইরা ফেলাইছে। ইতি এখন কও সৈকত ভাইরে কমু নাকি? আর তো কোনো অপশনও নেই। কি কইলা? না বলছিলাম যে তুই কথা বলে দেখ। আইসা কি রে ইতি, এই সময় তুই কই যাস? লাবণী গো বাইত যাই মা। এই সময় আবার অগবাইত কি? এমনেই লাবণী ডাকছিল। মাইয়া মানুষ এই সময় বাইতে বাইরে হন ভালো না। খালি জামু আর আমু। যাই মা। যা তাড়াতাড়ি আবি। আইসা কি খবর ইতি? তোমার তো কপাল খুইলা গেছে সৈকত ভাই। কি কও? হ তোমারে তো আমি হাইকেন দিয়া খুঁজতাছি। কই আছিলা? আমি একটু ব্যবসার কামে শহরে গেছিলাম। এদিকে আপা আইছে কতদিন হইল জানো? হ্যাঁ মিতি আইছে? আইয়া যাওয়ার সময়ও হয়ে গেছে। কি কও, চইলা যাইব? হ আমারে একবার ফোন করে কইলো তো আমি আয়া পড়তাম। কেমনে ফোন করমু? আমার কাছে কি ফোন আছে? তোমার তো কইছি আমি একখান ফোন কিনা দেই। হ আমার কাছে ফোন দেখলে মায়ে বিদায় মাইরাই ফেলাবো। আচ্ছা যাও, কবে চলে যাইব? আইসকাই আইসকাই সন্ধ্যা হয়ে আইতেছে, কখন যাইব? আর আফা আপনার লগে ভাইগা যাইব। কি উল্টা পাল্টা কথা কও? হ আপনি রাইতে আমগো বাড়ি পিছে আইয়া খাড়াইবেন, আমি আফারে নিয়ে আসবো। খারাও খারাও, তোমার মাথা মুথা ঠিক আছে তো? কি কইতাছো তুমি? আপনারে যেটা কইতেছি সেইটা করেন। সত্যি কইতাছো তুমি? মিথি আমার লগে যাইব? আমি মিছা কথা কই না, হেডা আপনি ভালো কইরাই জানেন। আমি এখনই যা বাড়ির পিছে খাড়া আছি। আরে না না, অহনি যাইতে হইব না, কেউ দেখা ফেলাইলে ঝামেলা আছে। আপনি রাতে আইয়া শীষ বাজাইবেন, তাইলে আমি বুঝমু। আচ্ছা আচ্ছা, আমি তাইলে এখন যাই। যান। আমি তাইলে যাই। হ্যাঁ আরে যান এখন, আমার তাড়াতাড়ি বাইক যাওন লাগবো। আরেকখান কথা। আবার কি? সত্যই আইব তো? আরে বাবা হ আইব, আপনি এখন যান তো। আচ্ছা ঠিক আছে। কি রে তুই খাস না কেন? আমার ক্ষুধা নেই মা। সারাদিন ধরে না খায় রইছস, হুদা নাই মানেটা কি? আমাকে এভাবে আটকে রাখার মানেটা কি মা? বেশি পটর পটর করবি না কইলাম। শহরে যায় বেশি শিক্ষিত হয়ে গেছস। মা আমাকে যেতে দাও। তুমি কি চাও? আমার সারাটা জীবন তোমার মতো করে কাটুক, এসব সংসার রান্না বান্না এসব করে? মাইয়া মাইনসের এইসব ছাড়া কোনো গতি নাই। মা তুমি যে অশিক্ষিত একটা মানুষ সেটা তোমার কথাতেই বোঝা যায়। তোর মুখ কিন্তু খুব ছুটছে। তুমি আমাকে বাধ্য করছো মা। আমি কালকাই তোর বিয়ের জন্য পাত্র দেখতাছি। মা এসব করলে কিন্তু ভালো হবে না। এই তুই সন্ধ্যাবেলা কই গেছিলি? তোমারে তো কইয়াই গেলাম মা, লাবণী গো বাড়ি গেছিলাম। এতক্ষণে আইলি? তোরা দুইটা আমার মাদাটা নষ্ট করে ফেলাবি। তুমি ওকে বকছো কেন মা? তুই চুপ কর, নিজে তো গেছস, ওরেও নষ্ট করতেছস। খাউন দিয়া গেছি, খাইয়া আমার উদ্ধার কর। কি হইছে আপা, এত গরম কে? আমি ভাবছিলাম তোর আইডিয়াটা একদম ফালতু, এভাবে পালিয়ে যাওয়া একদম ঠিক হবে না, কিন্তু মা যা করলো তাতে মনে হয় তুই একদম ঠিক বলেছিস। তুমি তো থাহো না বাইত, আমি বুঝি মায়ে যে কি করে। এই তোকে না বলেছি ঠিকভাবে কথা বলতে, বাইত আবার কি? হ্যাঁ বল বাড়িতে। এসব থো তো এখন, ওইদিকে সব সেটিং কইরা ফেলাইছি। সন্ধ্যায় সৈকত ভাই আইব। কি যে হবে? কিছুই হইব না, তুমি সব গুছাই নাও তো। তুই এত ভালো কেন রীতি? কারণ আমি তাড়াতাড়ি মইরা যাবো, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। একটা চড় মারবো। আইসা মাইরো, এখন চলো সব গুছাইতে হইব।
শপথ নিছো না? ইতি, আমার না খুব ভয় করছে। কিসের ভয়? আর মায়েরে তুমি চিনো না? কয়দিন পর দেখবা সব ভুলা গেছে। আর মায়ের মাথায় তো এইসব জীবনও আসিল না। চাচায় মায়ের মাথায় এইসব ঢুকাইছে। তুমি যাও, মায়ের আমি বুঝাই কমু। ওই যে আয়া পড়ছে, চল। ইতি, তুই মাকে একটু বুঝিয়ে বলিস। হ্যাঁ? আরে কমু, তুমি চলো তো, চলো। সৈকত ভাই, এই স্বামী। আপা আসো। সৈকত ভাই, নিয়ে যান। মিতি, তুমি তুমি ভালো আছো? আর এইসব কথা যাইতে যাইতে কেন, তাড়াতাড়ি যান, ভাই দেখলে খবর আছে। চলো চলো। ইতি, থাক, গেলাম। যাও আপা, ফোন কইরো। তুই মাকে একটু বুঝিয়ে বলিস। হ্যাঁ, আমি চলে আসবো। আইসা হইছে তো, যাও। আমি আমি আসলে বিশ্বাসও করবার পারি নাই যে তুমি আমার লগে যাইবা। কতদিন আমার লগে কোনো যোগাযোগ করো নাই। আমি তো মনে করছিলাম তুমি আমারে ভুলেই গেছো। না, আমি কাউকেই ভুলিনি। ছোটবেলায় আপনার সাথে কত খেলাধুলা করেছি। আমি তো সেই সব স্মৃতি লয়ে আছি আর কি। আপনি এখনো বিয়ে করেন নাই কেন সৈকত ভাই? তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমার মন কইতো তুমি একদিন আইবা। সৈকত ভাই, এসব বিয়ে শাদী আমাকে দিয়ে হবে না। আমার স্বপ্ন অন্য। বিয়ে করে সংসার করা আমার পক্ষে সম্ভব না। মানে আমি বুঝলাম না। মানে মা আমাকে জোর করে বিয়ে দেওয়ার জন্য আটকে রেখেছিল, সেজন্যই তো এভাবে যাচ্ছি। কিন্তু ওই ইটি যে কইলো। কি বলেছে? তুমি আমার লগে নাকি যাইবা? হ্যাঁ, যাচ্ছি তো। আপনি শুধু আমাকে ট্রেনে তুলে দিলেই হবে, বাকিটা আমি যেতে পারবো। কি হলো সৈকত ভাই, আমি চুপ করে গেলেন কেন? না কিছু না, চলো। আইসা পড়ছি, নামো। ট্রেন আইসা পড়বো কিছুক্ষণের মধ্যেই। তুমি বসো, আমি টিকিটটা লয়ে আহি। আচ্ছা, চলো, তোমার ট্রেন আইসা পড়ছে। সৈকত ভাই, আসি। আপনি অনেক করলেন আমার জন্য। মিতি, না গো কিছু না, সাবধানে যাইও। গিয়া পৌঁছাইলে আমার একটু জানাইও। আচ্ছা। তোমার কাছে আমার নাম্বার আছে? না, নাম্বার তো নেই। 01 ইতি, কি মা? মিতি কই? আমি কেমনে কমু? কেমনে কমু মানে? কই হয়? দেখো খুঁজা, বাইতেই আছে। আমি সবখানে খুঁজা কইতাছি, কই হয়? আমি জানি না মা। জানুস না? জানুস না তুই? মা, লাগে তো। ভালো ভালো ক, মিতি কই? নাইলে আজকা তোর আমি বাইরেই ফেলামু। আমারে মারতেছো কে? তুই সব জানোস, ক আমারে কই গেছে ওই? আপা শহরে গেছে গা। কি কইলি? কি কইলি তুই? শহরে গেছে? কার লগে গেছে? ক আমারে। একলাই গেছে। হায় আল্লাহ, এখন আমি কি করবো? মান সম্মান কিছু ধইল না। তুই তুই আমারে আগে কস নাই কে? এক্ষুনি এক্ষুনি ফোন কর আরে, ফোন ফোন। কুয়াশা। মিতি আর ইতির মা তার মেয়েদের ভালোবাসেন না এমন নয়। পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছে নিজের সন্তান সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু তাদের সংসারের ধর্তাকর্তা অর্থাৎ মিতির চাচা মিতির বিয়ের কথা ওর মায়ের মাথায় এমন ভাবে ঢুকিয়েছে যে মিতির বিয়ে দেওয়ার জন্য ওর মা যে কোনো কিছু করতে প্রস্তুত। মিতি কোনো মতে ঢাকায় ফিরে এসে নিজের পড়াশোনা করছিল। কিছুদিন পরেই তার পরীক্ষা। হঠাৎ ইতির ফোন এলো। মিতি খুব খুশি মনেই ফোনটা রিসিভ করলো।
সে ভেবেই নিয়েছে হয়তো ওর মাকে ইতি মানিয়ে নিয়েছে, কিন্তু ফোন রিসিভ করার পর যে শুনলো তাতে আকাশ ভেঙে পড়ল মিতির মাথায়। ইতি কাঁদতে কাঁদতে বলছে ওর মার স্ট্রোক করেছে। মিতি আর 1 মিনিটও দেরি না করে বেরিয়ে পড়ল গ্রামের উদ্দেশ্যে। কিন্তু এই সবই ছিল একটা পরিকল্পনা। ইতিকে ওর মা প্রচন্ড মারে, তাই ইতি এইভাবে ফোন করতে বাধ্য হয়। আসলে স্ট্রোকের ঘটনাটা পুরোটাই ছিল সাজানো। বাড়িতে পৌঁছে মিতি যখন দেখলো তার মা একেবারে সুস্থ, তখন মায়ের ওপর এত রাগ হলো, মিতি বুঝতে পারছিল না কি করবে। মিতিকে কিছুতেই আটকে রাখা যাচ্ছিল না, তাই এক ভয়ঙ্কর পরিকল্পনা করলো ওর মা, যার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। মিতির মা হয়তো নিজেও এমন পরিণতি চায়নি, কিন্তু নিজের অজান্তেই ডেকে এনেছিল ভয়ঙ্কর দুর্ভাগ্য। ছি মা, এমন একটা কাজ তুমি করতে পারলে? আমি যা করছে ঠিক করছি। তুই তুই এসব করার আগে একবারও এই বাড়ির মান সম্মানের কথা ভাবলি না? আমি কি তোর এই জন্য পাইলা পুষা বড় করছি? মান সম্মান? কিসের মান সম্মান মা? তোমরা আমার সাথে যেটা করছো সেটাতে তোমাদের না বাঁধলে আমারও বাঁধে না। সাসা ঠিকই কইছে, তুই নষ্ট হইয়া গেছস। হ্যাঁ, গেলে গেছি। তোমাদের মতো অসুস্থ মানুষদের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। সম্ভব কি সম্ভব না এটা আমি দেখতাছি। এই বাড়ির বাইরে পাও দেওয়ার সাহসও করবি না। আমি যাব, আমাকে কে আটকায় আমি দেখি। তুই কেমনে যাস এটা আমিও দেখতাছি। মা, মা দরজা খোলো। তুমি কিন্তু খুব খারাপ করছো মা, দরজা খোলো। আমি এখানে থাকবো না, দরজা খোলো। আপা, ইতি, তুইও? বিশ্বাস করো আপা, আমি ইচ্ছা কইরা এমন করি নাই। মা আমার অনেক মারছে। সবকিছু শেষ হয়ে গেল রে ইতি, আমার আর পড়াশোনা করা হবে না। না আপা, তুমি কাইন্দো না, কিছু হইব না, সব ঠিক হয়ে যাইব। আমাকে এখান থেকে ওরা আর যেতে দেবে না রে। আমি কি মইরা গেছি? আমি ঠিকই তালার চাবি চুরি কইরা আয়না ফেলাম। তুমি ভাইবো না কিছু। না রে, এমনি আমার জন্য মা তোকে অনেক মেরেছে। তাতে কি হইছে আপা? আমারও এখানে থাকতে একদম ভাল লাগে না। তুমি না কইছো তুমি গেলে আমারও নিয়ে যাইতে পারবা? তুমি চিন্তা কইরো না, আমি ব্যবস্থা করতেছি। ইতি, আমি আইতাছি। আপা, আপা, চাবি পেয়েছিস? না আপা, মায়ের চাবি যে কই থুইছে মেলা খুঁজাও পাই নাই। ইতি, তুই এখানে কি করস? কিছু না। তরে না আমি মানা কইরা দিছি ওর লগে কথা কবি না। আমার আপার লগে আমি কথা কমু না কে? কে কথা কবি না হেটা জানোস না? তোরা যা করছস। ইতি, তুই যা হেন থেকে, ওর লগে আমার কথা আছে। আমার কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। শট। কি করছো মা? এই যে এটা তোষকের তলে থুইতাছি, এটা সরাবি না। কি এটা? তাবিজ। কিসের তাবিজ? তোর উপরে বদ জিনে আসর করছে। কি? তোমার কি মাথা ঠিক আছে মা? আমার মাথা ঠিকই আছে, বদ জিনের আসর আছে বললাই তুই এমন শুরু করছস। মা, তোমার এই অন্ধবিশ্বাসে একদিন তোমার সবকিছু শেষ করে ফেলবে, কথাটা মনে রেখো। সেসব আমি দেখবো, এটা সরাবি না, খবরদার। আমি প্রত্যেক দিন আইসা দেখু। গ্রামের মানুষের মধ্যে বদজিনের আসন নিয়ে নানা কল্পকথা আছে। ঠিক কল্পকথা বলা যায় কিনা তা আমার জানা নেই, তবে অনেক ঘটনাই ঘটে। অন্ধবিশ্বাস কখনো কখনো জীবনের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। মিতি শহরে চলে যাওয়ার পরপরই গ্রামের এক ষোড়শী যুবতী আত্মহত্যা করে। গ্রামেরই এক ছেলেকে ভালোবাসত সেই যুবতী। ভাগ্যদোষে সে ষোড়শী যুবতী যাকে ভালোবাসত সে আর কেউ নয়, সৈকত। সৈকত নিজেও কখনো বুঝতেই পারেনি তাকে ভালোবেসে কেউ নিজের জীবন দিয়ে দিতে পারে। সে যখন শুনেছিল সৈকত মিতির সাথে পালিয়ে গেছে, কিছুতেই সেটা মেনে নিতে পারেনি। কিন্তু তার এই ভালোবাসার কথা কেউ জানত না। নিজের ভালোবাসা খুব গোপনে নিজের মাঝে রেখে সব দেনা পাওনা মিটিয়ে দিয়ে চলে গেছে সে। তার মৃত্যুর কারণ তখনও কেউ জানে না। গ্রামের প্রাইমারি স্কুলে তখন ছুটি চলছিল। সেই স্কুলের পেছনে ছিল এক কড়াই গাছ। সেই গাছের সাথেই নিজের গায়ের ওড়না পেঁচিয়ে ফাঁদ দেয় লতা। লাশটা ঠিক কতক্ষণ ঝুলেছিল তা কেউ জানে না, কারণ ঘটনাটা ঘটেছিল গভীর রাতে। গ্রামে গভীর রাত মানে ভয়ঙ্কর নীরবতা, গুমোট অন্ধকার।
ভোরবেলা কয়েকজন অজু করতে এসে দেখে লাশ ঝুলে আছে। পুরো গ্রামের মানুষ দেখতে যায় লতার লাশ। মিতির মাও সেখানে ছিল। কুসংস্কারে ছিল মিতির মায়ের প্রবল বিশ্বাস। সে শুনেছিল কাউকে বশ করতে চাইলে কুমারী কন্যার আত্মহত্যার যে দড়ি, সেই দড়ির কাপড় ভালো কাজে দেয়। সবাই যখন লাশ দেখায় ব্যস্ত ছিল, উপচে পড়া ভিড়ের মাঝে লতার ফাঁসির ওড়না থেকে একটু কাপড় আর লাশের মাথার চুল চুরি করে কেটে নেয় মিতির মা। এরপর নিয়ে যায় এক কালো জাদুকরের কাছে। সে সেই কাপড় দিয়ে একটা তাবিজ বানিয়ে দেয়। সেটাই মিতির মা রেখে দেয় মিতির বিছানার নিচে, কারণ তার ধারণা মিতির ওপর কোনো বদ আত্মার নজর আছে, তাই সে বাড়িতে থাকতে চায় না। ভাগ্যের কি পরিহাস! এই লতাই ভালোবাসত সৈকতকে। কি হতে যাচ্ছে আমরা কেউ জানি না, কিন্তু তবে লতার মৃত্যুর সাথে মিতির মা কি নিজের সন্তানের মৃত্যুকে এনে খুব যত্ন করে রেখে দিয়েছেন বালিশের তলায়? যাই হোক, সামনের দিকে এগোই আমরা। আপা, মায়া তোমার লাগে কি কথা কইয়া গেল? কোনো কথা না, বিছানার নিচে কি যেন রেখে গেল। কি? তোর মা আবার কি রেখে যেতে পারে জানিস না? স্বভাব তাবিজ। তাবিজ? তার ধারণা আমাকে ভূতে ধরেছে। বুঝো এলা, এই কয়দিনে তাকতে হয়ে গেছো। আর আমি যে এখানে কেমনে থাকি, সারা বাড়ির কোনা কাঞ্চিতে তাবিজ পুইতা থুইছে। 2 দিন পর পর তুলে আবার তাবিজ পুইতা রাখে। কত টাকা পয়সা যে নষ্ট করে। তোদের কারণে এসব হয়েছে। আমি আবার কি করলাম আপা? কিছু না বলতে বলতে এমন বাড়ছে। হ্যাঁ রে, কিছু কনের সাহস আছে কারো? আমার দম বন্ধ লাগছে এখানে। আপা, দম বন্ধ হইয়া পরে মইরো, আগে কিছু খাইয়া নাও, নাইলে না খাইয়াই তো মইরা যাবা। আমার কিছু খেতে ইচ্ছে করছে না রে। আরে আমি বুঝছি তো, মায়ের উপর জেদ কইরা খাইতেছ না। তা মায় না জানলেই তো হইলো যে তুমি খাইছো। শুনো, তুমি চুপ করে খাইয়া নাও, মায়ের আমি কমু আপায় খায় নাই, আমি খাইছি। ইতি, তোর মাথায় সব বুদ্ধি কোত্থেকে আসে বলতো? বইনটা কার দেখা লাগবে না? নাও, তুমি খাইয়া নাও, তাড়াতাড়ি করো, আমার ঘুমে ধরছে। ইতি, কি রে, কি হয়েছে? ইতি, এই ইতি, ওইটা ফেরত দে। আপা, আপা কি হয়েছে? ওইখানে ওইখানে কি হয়েছে আপা? ডরাইছো? কে কে ওটা? কই কাডা? কেউ নাই তো। খাড়াও, আমি মায়ের ডাকে আনতেছি। এই না না না, কাউকে ডাকতে হবে না। কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখছো? মনে হয়। আইসা, আমি লাইট জ্বালায় রাখতেছি, ঘুমাও। ডরাইলে আমারে ডাইকো। হ্যাঁ, তুই ঘুমা। তাহলে কি আমি স্বপ্নই দেখলাম? কিন্তু আমার তো মনে হলো যে আমি কিছু একটা অনুভব করলাম। তাছাড়া আমি তো এমন স্বপ্ন কখনো দেখি না। তাহলে আজ হঠাৎ শরীরটাও কেমন যেন ব্যথা করছে। হয়তো মায়ের এসব উদ্ভট কাজের জন্য আমার সাবকনশিয়াস মাইন্ড ব্যাপারটা একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছে। আরে, জানালাটা খোলা কেন? আমার তো স্পষ্ট মনে আছে আমি মশার অত্যাচারে জানালাটা বন্ধ করে দিয়েছিলাম। ইতি হয়তো পরে খুলে দিয়েছে। মা, তুমি ওই তাবিজ আমার ঘর থেকে সরাবে না? মনে হয় কাম করা শুরু করছে। কি বললে? না কিছু না, ওইটা ওখানেই থাকবো, সরান যাইবো না। কিন্তু কেন মা? একবার কইছি না, কয়বার কন লাগবো? তোমাকে আমি বুঝিয়েছি না মা, এরকম এসব অন্ধবিশ্বাস বলতে কিছু নেই। নাই? তাইলে ওইটা নিয়া তোরে তো মাতার বিষ কে? মাথা ব্যথা কারণ যে জিনিসটার কোনো যুক্তি নেই, যেটা আমি মানি না, সেই জিনিসটা আমার ঘরে আছে। ব্যাপারটা খুব অস্বস্তিকর মা। হুন, আমি অত্য সত্য বুঝি না। তুই মানুষ না, তাইলে তোর ঘরে থাকলেও সমস্যা অনেক কথা না, ওইটা ওইখানেই থাকবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো।
ইতি তোমারই খুঁজতেছি আমি। কেন শোকত ভাই? না মানে শুনলাম নীতি আবার আইছে, তাইলে ওই দিন অমনে করে চলে গেল কেন? আপা আহে নাই, মা মিশা কথা কইয়া আইনা আটকায় রাখছে বিয়ে দেওয়ানোর লাইগা। তাইলে কখন কি হলো? জানি না সৈকত ভাই, কি যে কপালে আছে। আপায় খাওন দাওন বন্ধ কইরা দিছে, কিন্তু আমায় জিদ ধরছে এইবার বিয়া দিয়াই ছাড়বো। আচ্ছা তুমি যাও, আমি দেখি কিছু ভাইবা পাই নাকি। আচ্ছা সৈকত ভাই, এসব তো ঠিক আছে, কিন্তু লতা কামটা কি করলো ভাই? হ্যাঁ তো অন্তত আপনারা একবার কইতে পারতো। জানি না রে, আমি ওরে কখনো ওই চোখে দেখিনি। বিশ্বাস কর, উল্টা পাল্টা কোনো কথাও কই নেই। কি থেকে যে কি হইলো আল্লাহ মাহবুদ বালা জানে। এখন সব দোষ আমারই মনে হইতাছে। আমি যদি আপনারা অমনে না কইতাম তাহলে আপনিও যাইতেন না, আর লতা আপাও এই কামটা করতো না। দোষ কারই নাই রে, সবই কপালের দোষ। কপালে যা লেখন আছে তা তো ওই বই। ক তুই এসব নিয়ে চিন্তা করিস না, যা আমি দেখি কি হয়। আইসা ভাই। ইতি, জানালাগুলো লাগিয়ে দে তো। কিন্তু গরম তো আপা। হোক, ফ্যানটা একটু বাড়িয়ে দে। আর তোর মায়েরা তো কোটি কোটি টাকা, তাহলে সে একটা এসি কিনে নেয় না কেন? এসে কি আপা? কি করে ওইটা দিয়া? ঘর ঠান্ডা করার মেশিন, গরমের সময় শীতের মতো ঠান্ডা করা যায়। কি কও আপা? মায়া মনে হয় জানে না। তুমি মায়েরা কইও, মা নাই বতাইলে। আমি পারবো না, তোদের বাড়ি, তোদের টাকা, তোরাই কর যা মন চায়। আমার উপর রাখতাছো কেন আপা? আমি কি করছি? তুই আমাকে মিথ্যা বলে ডেকে আনলি কেন? আমি কি ইচ্ছা কইরা করছি? তুমি তো জানোই আপা আমি কেন কইছি। হ্যাঁ, তো পরে অন্য কারো ফোন থেকে ফোন করে বললেই তো পারতি যে মা মিথ্যে কথা বলছে। একদিনের মধ্যে আমি কই ফোন পামু আর কেমনেই বা জানাইমু? কও আপা, মা তো বাড়ি থেকে বাইরে হইতে দেয় না। তুমি কেমনে মনে করলা আপা আমি তোমার ভালা চাই না? ইচ্ছা কইরা তোমারে ফান্দে পড়তে দিমু? তুমি এমন ভাবতে পারলা আপা? না রে, ভাবিনি, কিন্তু এখন আমার মেজাজ অনেক গরম, বিরক্ত লাগছে, তাই অযথা তোর ওপর রাগারাগি করছি। তুই চুপচাপ এক কান দিয়ে শোন, আরেক কান দিয়ে বের করে দে। আইসা। তোর নামটা আমার নামের থেকে সুন্দর, একদম আনকমন। তোর নামটা আমাকে দিবি? কি রে, কিছু বলছিস না কেন? তুমি তো কইলা চুপ কইরা থাকবার। তুই যা তো যা, ঘুমিয়ে পড় যা। আচ্ছা। তুই আমার যেমন দেখা সবচেয়ে পছন্দের জিনিস খাইরা নিছস, আমিও তোর জীবন দেখা সবচেয়ে পছন্দের জিনিস খাইরা নিমু। কে কে ওখানে? এই দাঁড়াও, দাঁড়াও। মিতি, ও মিতি, মা আমার, ওঠ। কি হয়েছে তোর? কি হয়েছে মা? ডাকছো কেন আমাকে? তুই বারান্দায় হয়ে আসস কে? কি হয়েছে তোর? বারান্দায়? আমি তো ঘরে ছিলাম, এখানে আসলাম কিভাবে? রাতে বের হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম হয়তো কোনো কারণে। থাক, আরো না খেয়ে থাক, চল ভেতরে চল, আস্তে আস্তে। রাতে ওটা কে ছিল? আদৌ কি কেউ ছিল নাকি আমার হ্যালুসিনেশন? কিছু বাজে বাজে কথা বলছিল মেয়েটা। আমি কার কাছ থেকে কাকে কেড়ে নিয়েছি? ইতি, ভালো করে দরজা জানলা বন্ধ করে নে তো। আর রাতে আমাকে না জানিয়ে কোথাও যাবি না। আমি ঘুমিয়ে থাকলে আমাকে ডাক দিবি। কেন আপা, ভূতের ভয় পাইতাছো? ভূত বলে পৃথিবীতে কিছু নেই। কেন জানি মনে হচ্ছে কেউ তোর ক্ষতি করতে চায়। আমারে কেউ কিছু কেন করবো? জানি না রে, যা বলছি তাই কর। এখন ঘুমা, আমারও ঘুম পাচ্ছে। আইসা আপা। কে? কত সুন্দর চুল তোমার, কত বড় বড় চুল। দেখো আমার চুল ছোট, দাও তোমার চুল গুলা সুন্দর করে বাইন্ধা দিই।
লতা আপা, তুমি কিন্তু তুমি তো আমি তো কি, আমি কিছু না। আয় চুল বান্ধা দে, আয়। না, আমার কাছে আইবা না, আমার কাছে আইবা না, কইয়া দিলাম না, না। আপা বাঁচাও, আপা। কষ্ট হয়, আমারও কষ্ট হয়েছে। আমার দম বন্ধ হওয়ার সময় আমারও মনে হয়েছে, ইস, যদি একদিন নিঃশ্বাস নিবার পারতাম, কিন্তু পারি নাই। ইতি, ইতি, এই ইতি, কি হয়েছে তোর? এমন চুল দিয়ে জট বাঁধিয়ে ফেলেছিস কেন? মা, মা, কি হয়েছে? আইতাছি। মা, ইতি দেখো তো চুল দিয়ে কেমন জড়িয়ে গেছে। হায় হায়, এটা কি হয়েছে? জানি না মা, ঘুম থেকে ভেঙে দেখি এই অবস্থা, এখন কি করব? হারা, আমি পরা পানি লয়ে ডাইলা দিই চুলে, সব সাইডে দিব। পানি এই নে। কি হয়েছিল রে? এভাবে নিজের চুলে নিজে জড়িয়ে গেলে কিভাবে? আমারে মাইরা ফেলাই বাবা, আমারে বাঁচাও। কে? আবারও এটাই আসর করছে। উফ মা, তুমি আবার শুরু করো না তো। ঘুমের মাঝে স্বপ্ন দেখে উল্টা উল্টো করতে গিয়ে হয়তো চুল জট খেয়ে গেছে, এর বেশি কিচ্ছু না। তুমি এখন যাও তো এখান থেকে, আমি দেখছি। বিশ্বাস না করলে করিস না, আমি যাই সুরাই আসিন কইরা সারা বাড়ি ফু দিয়ে আহি। কিন্তু আপা, আমি তো দেখলাম আমার চুল দিয়া বাইন্ধা আয়রা ফালাইতে চাইতেছে। ওটা তোর ভুল ধারণা। ঘুম আসবার আগে আমি তোকে বলেছিলাম যে কেউ তোর ক্ষতি করতে চায়। এটা তোর সাবকনশিয়াস মাইন্ডে সত্য ভেবে ভয় পেয়ে তোকে এমন স্বপ্ন দেখিয়েছে। কিন্তু আপা, কোনো কিন্তু না, আমি তোর পাশে শুয়ে আছি, ঘুম। কুয়াশা। এভাবে বেশ কিছুদিন যাবার পর বিষয়টা আরো বেশি গম্ভীর হয়ে যায়। ইতির আশেপাশে প্রায় জায়গায় চুলের গুচ্ছ পাওয়া যায়। প্রত্যেক রাতে ঘুমানোর পরে ইতি নিজের চুলের জটে বেঁধে যায়। কিছুদিন দেখার পর মিতিও বেশ চিন্তিত হয়ে পড়ে। মিতি সারা রাত ইতির পাশে বসে থেকে 2-1 মিনিটের জন্য চোখ লেগে আসলে সেই সময়ের মাঝেই ইতির চোখে মুখে চুল জড়িয়ে যায়। ইতি কেমন যেন অদ্ভুত সব আচরণ করা শুরু করে দেয়। প্রায় সময় গাছের দিকে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। কেউ কোনো কারণ বুঝতে পারে না। এভাবে ঠিক 21 দিন যাবার পর একদিন রাত্রে ইতি নিখোঁজ হয়ে যায়। ভোরবেলা নামাজ পড়তে উঠে তার মা তাকে দেখতে এসে বাড়ির কোথাও খুঁজে পায় না। তারপর সারা গ্রামে মানুষ তাকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তাকে সেই গাছের নিচে পাওয়া যায় যেখানে লতা আত্মহত্যা করেছিল। কেউ একজন ইতির চুল দিয়েই গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। সেখানে গিয়ে মিতি জানতে পারে লতা এবং লতার মৃত্যুর ঘটনা। এই ঘটনার পর থেকে মিতির চাচারা মিতির মাকে বোঝাতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব মিতিকে বিয়ে দিয়ে দিতে। কিন্তু গ্রামের সবাই এসব জানাজানি হওয়ার কারণে কোনো ঘরে শেষ পর্যন্ত মিতিকে আপন করে নিতে রাজি হয় না। অনেক চেষ্টার পরেও কোনো উপায় না করতে পারলে শেষে সৈকত এসে প্রস্তাব দেয় যে সে মিতিকে বিয়ে করতে চায়। ইতির মৃত্যুর পরে মিতি মানসিকভাবে ভেঙে পড়ে। ইতি তার জীবনের সব ছিল, আর সেই ইতির মৃত্যুর কারণ মিতি নিজেই। এই সত্য তাকে কুড়ে করে খাচ্ছিল। সব বিষয়ে একেবারে নিস্তেজ হয়ে গিয়েছিল মিতি। বিয়ে নিয়েও ভালো মন্দ কোনো মন্তব্য করেনি সে। ইতির মৃত্যুর 1 মাস পরে সৈকত আর মিতির বিয়ে হয়। ইতির মৃত্যুর পর মিতির বিয়ে পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের পরে বাঁধে নতুন সমস্যা। কি থাইকা যে কি হয়ে গেল? সব আমার জন্য। আমি লেখাপড়ার জেদ না করলে আজ এসব হতোই না। এমনি কইও না গো, যাই না শুনলে কেউ খারাপ করে না। তুমি ঘুমাও, সারাদিন মেলা ধকল গেছে। ঘুম পাচ্ছে।
তোর থেকে এখনো শিক্ষা হয় নাই, এত বড় সাহস তো। কি? তোর মরণ। কি হয়েছে মিতি? খারাপ স্বপ্ন দেখছো মিতি? ও এসেছিল, ও আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কিছু হইব না, কিছু হইব না, আমি আছি না, কেউ তোমরা কিছু করতে পারবো না। আমি মরতে চাই না, আমি মরতে চাই না রঘু। ওই যে ও আবার আসছে, ও আবার আসছে, ও আবার আসছে। কই কে? আমি তো কারো দেখি না, কেউ নাই তো। নুপুরের আওয়াজ পাচ্ছ না? ওই তো দরজার বাইরে। কোনো শব্দ নাই গো মিতি, তুমি ভুল শুনতেছো। কারো আমি দেখে আসি। না কারো যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো। আচ্ছা যাই হোক, আমি এখানে বসে আছি, তুমি ডরো না গো, কিছু হইব না, কিছু হইব না। মা, ওই তিন মতো আমাকেও মেরে ফেলবে। কিচ্ছু হইব না, সব ওই তাবিজের লেগা। ওই তাবিজ আমি পুরাই পালাইছি, আর কিছু হইব না। তুই বাইস যা, আমি কালকাই বড় কবিরাজের কাছে যাবো। আচ্ছা। এমন সময় আবার জ্বর উঠলো করতে। মা, ও মা, মা, ও মা। ইতি মা আমার। মা, এদিকে আসো না মা, আমার তুমি ভুল হয়ে গেছো। না মা, তুই কই চলে গেলি আমার মা? সব আমার দোষে হয়েছে। আমার লগে যাইবা মা, আসো না, চলো। জামু, তুই কই আসোস মা? এই যে আমি, চলো মা, আসো আমার লগে। আইতাছি। ও মা, কই গেলি? ইতি, এই দেখাটা আমারে তাড়াবি, তুই আমারে নিয়ে আইসস, আমি তো যাবো না। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দে। না, তোর ছোট মাইয়ারে খাইছি, ধরেও খামো। আমারে যাইতে দে। মিতি, একটা খারাপ খবর আছে, নিজের একটু শক্ত করো। কি হয়েছে? তোমার মা, কি হয়েছে মায়ের? তোমার মা আর নাই। নেই মানে? কোথায় নেই? দুনিয়ায় নাই গো। মানে কি? কিভাবে? সকালেই তো আমার সাথে কথা হলো। তোমাকে বাড়ির পিছে গাছ আছে না, কেউ চুল দিয়া দড়ি পাকা, ওই গাছের লগে গলায় ফাঁস লাগায় তারে ঝুলাই দিছে। চুল, তার মানে লতাই কাজ করেছে। আমার মা, আমার বোনটা কি দোষ করেছে? তোর যদি কারো থাকে সেটা তো আমি করেছি। আমার মা আমার বোনকে কেন মারলো? কাইন্দ না মিতি, একটু শক্ত হও, মন কান্দার সময় না। আর তোমার কি দোষ? আমারই তো দোষ। বাড়ি থেকে পালানোর জন্য সেদিন রাতে যদি আমি তোমার সাহায্য না নিতাম, তাহলে লতাও আত্মহত্যা করতো না, আর এসব কিচ্ছু হতো না। এইখানে তোমার কোনো দোষ নেই মিতি। লতার ফাঁসের দড়ি, ওর চুল তো তোমার মাই নিয়েছিল। কিন্তু লতা আত্মহত্যা করেছে আমার জন্য। তুমি খালি নিজের ঘরে দোষ নিতেছ। আমি নিজেও জানতাম না লতা আমারে ভালোবাসতো। এইটাতে কারোর কোনো দোষ নাই গো। মার লাশ কোথায়? ধোয়াইতে নিয়ে গেছে। ওই লাশ কেউ বাইর তুলতে চাইতেছে না। ধনের মানুষও পাওয়া যাইতেছিল না। মেলা কষ্টে মানুষ জোগাড় করছি। চলো
একবার দেখে আসবা না? হাত ছড়াও। মিতি, আমার গায়ে হাত দিবা না। আমাদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা তুমি খুব ভালো করে জানো। এই বিয়ে আমি মানি না। শুনছো? একটা কিছু খায় নাও। সরি, আমার ক্ষুধা নেই। সারাটা দিন কিছু খাও নাই, অল্প একটু খালো। আমি বললাম তো আমার ক্ষুধা নেই। নিজের একটু সামলাও মিতি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? কি ঠিক হবে? আমার মা ফেরত আসবে, আমার বোন ফেরত আসবে। তুমি এখন যাও এখান থেকে, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমায় পড়ো, আমি পাশের ঘরে আছি। ওঠ না। কে ওখানে? কি হলো? কি হলো মিতি? কি হয়েছে? আবার ওটা ওইখানে আসি, ওইখানে আসিল। আরে তুমি মনে হয় খারাপ স্বপ্ন দেখছো। আমি স্বপ্ন দেখিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত, আমি মনে আছি না? এখন একটু ঘুমাও, একটু ঘুমাও। শোন, ঘুম ভাঙছে তোমার? আসো, নাস্তাটা করে নাও। নাস্তা তুমি বানিয়েছো? আরে না, আমি কি আর ওই সব রান্ধন বারণ পারি? পাশের বাড়ির খালায় পাঠাইছে। আমার তো আর বাপ মাও নাই, ওই খালাই আমারে মানুষ করছে। তোমার মায়ের খবরটা শুনে সে কইল কয়দিন 3 বেলা খাওন সে পাঠা দিব। তুমি খেয়ে নাও, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। কালটাও সারাটা দিন কিচ্ছু খাও নাই তুমি, এমন করলে তো অসুখে পড়বা। আমার কিছুই হবে না, আমার ক্ষুধা লাগলে আমি খেয়ে নেব। তুমি খেয়ে নাও, যাও। খাওয়া দাওয়া একটু বাইরে, একটা মিলাদের ব্যবস্থা করতেছি। মিতির মায়ের মৃত্যুর বেশ কয়েকটা দিন কেটে গেল। টানা 3 দিন মিতি মুখে কিছুই তোলেনি। হঠাৎ করে পরিবারের দুজনের এমন মৃত্যু মিতি কিছুতেই মেনে নিতে পারছিল না। সে কোনোদিনও ভাবেনি তার জীবনে এমন দিনও আসবে। সৈকতের সাথে তার বিয়েটাও একরকম জোর করেই হয়েছে। মিতিদের বাড়িটা এখন ধুধু মরুভূমির মতো হয়ে আছে। লতার সাথে মিতির কোনো দিনও দেখা হয়নি। গ্রামে তো মিতি আসেই না। যে মেয়েটাকে সে কোনোদিনও দেখেনি, তারই মৃত্যুর কারণ যে মিতি হয়ে দাঁড়াবে, এটা মিতি কোনোদিনও ভাবেনি। মিতি লতাকে না চিনলেও লতা ঠিকই মিতির জীবনে দুঃস্বপ্নের মতো প্রবেশ করে। মিতির মা মারা যাবার পর থেকে সেই দুঃস্বপ্নকে চোখের সামনে আরো স্পষ্টভাবে দেখতে থাকে। ঠিক যেমন ইতির পা মাঝরাতে চুল দিয়ে পেঁচিয়ে ধরত, সেভাবেই শুরুতে রাতে পা পেঁচিয়ে ধরত। এরপর ধীরে ধীরে মিতির শরীর কবজা করে ফেলে লতার অশরীরী আত্মা। যে সৈকতের সাথে বেঁচে থাকতে সংসার করতে পারেনি, মৃত্যুর পর সেই স্বাদ পূরণ করতে চায় লতা। আর তার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো মিতির শরীর। ধীরে ধীরে সৈকত খুব অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে মিতির ভেতরে। যে সৈকতকে সে মেনে নিতে পারছিল না, ধীরে ধীরে তাকে খুব আপন করে নেয় মিতি। কিন্তু কিছুদিন যাওয়ার পরেই সৈকত বুঝতে পারে মিতি স্বাভাবিক নেই। মিতি, তুমি এসেছো? হ, আজকে একটু দেরি হয়ে গেল। অমিতি, তোমার না ইদানিং অন্যরকম লাগে। কেমন লাগে? কেমন জানি লাগে। আমারে তুমি ভালোবাসো? তুমি এমনি কথা কইতাছো কেন মিতি? কও না, আমারে ভালোবাসো? হ, বাসি। আমি তো সারাটা জীবন তোমার জন্যই পথে রয়েছি। না, মিছা কথা।
তুমি আমারে ভালোবাসো না। মিতি, তোমার জন্য আমি গলায় ফাঁস নিছি। এইসব তুমি কি করতেছো? আমার চিনো নাই? ও এখন তো চিনবাই না। মিতি, কি করতেছো এগুলো? তো তোমার মাথা ঠিক আছে মিতি? হ্যাঁ, কি সব করতেছো তুমি? কি বলেছি? তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ, কেন, কি হয়েছে? না কিছু না, ঘুমাও, তুমি ঘুমাও। তুমি এখন এলে? এখন হ্যাঁ, আমি এই মাত্র এলাম। আচ্ছা মিতি, একটা কথা কমো? বলো। রাগ করো না কিন্তু। না, বলো। আমি এখন থেকে এই ঘরে ঘুমাই? না না, মানে বিছানায় ঘুমাবো না, আমি এদিকে তোষক পাইতা নিচে নিচে ঘুমাই। না, সমস্যা নেই, তুমি বিছানাতেই ঘুমাও। আচ্ছা শোনো, কালকা তোমার এক জায়গায় নিয়ে যাবো। কোথায়? ওই ফেরি পারে এক হুজুর তাই, খুব ভালো মানুষ। আমি মেলা আগেতে যাই না আর কি। কিন্তু আমি কেন যাব? হ্যাঁ, একবার তোমার একটু দেখবার চাইছে। তুমি না করো না তো, আমার লগে চলো, আমি কয়া ভালাইছি, তোমার লয়ে যাব। আচ্ছা, ঠিক আছে। মিতি, কই নিয়ে যাবি? মিতি, কি কি কইতাছ? কই নিয়ে যাবি আমারে? হুজুরের বাইত। কেন? কেন? না কিছু না, এমনি দেখা করাইতে নিয়ে যেতে চাইছিলাম। না, তুই আবারও মিথ্যা কথা কইতেছস। আমার চালাকি দিয়ে নিয়ে যাবি? ছাড়ো আমারে, ছাড়ো ছাড়ো। আমি চাইছিলাম তোর লগে সংসার করতে, দিলি না, তাইলে তোরেও আমি বাঁচায় রাখবো না। মিতি, আমারে ছাড়ো। কি করতেছো তুমি? আমার লগে নিয়ে যাইতাছি। আমি তোমারে খুব ভালোবাসি সৈকত। আমারে আমারে তুমি মাইরেই ফেলাইলা। সৈকত, 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 তুইও বাঁচবি না। সৈকত। আমার সব কিছু শেষ করে দিয়েছো তুমি, আর পারবে না। আমি নিজেই নিজেকে শেষ করে দেব, তার সাথে এই গল্পেরও শেষ হয়ে যাবে। গল্পটা এখানেই শেষ, কিন্তু সব শেষ নয়। কিছু শেষ থেকে নতুন কিছু শুরু হয়। পরের দিন সবাই ওই ঘরটাতে 2টা লাশ পেল। সৈকতের লাশটা ছিন্ন ভিন্ন অবস্থায় মেঝেতে পাওয়া যায়, আর মিতির লাশটা ঝুলছিল সিলিং ফ্যানের সাথে। আশপাশ থেকে আরো 10 গ্রামের মানুষ এসেছিল এই জোড়া লাশ দেখতে। এক একজন এক এক গল্প নিজের মতো করে বানিয়ে নিয়েছে, কিন্তু আসল সত্য কেউ জানে না। জীবনের সুতোগুলো খুব অদ্ভুতভাবে একটা আরেকটার সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে। মিতি, ইতি, লতা, সৈকত এরা একের পর এক আশেপাশেই থাকতো, কিন্তু এদের জীবন যে এভাবে একে অপরকে সাথে জড়াবে হয়তো কেউ কল্পনাও করেনি। সে জোড়া লাশ দাফন করা হয়। সেই বাড়িতে আর কেউ কোনোদিন থাকতে পারেনি, কিন্তু গল্প কি আর দাফন হয়? আজও মানুষের মুখে মুখে শোনা যায় ওই বাড়িতে 2টো অশরীরীকে প্রায় দেখা যায়, একটা কালো ছায়ার মতো আর একটা সাদা আলোর মতো। লতা আর মিতির মাঝে কে আলো আর কে অন্ধকার, সেটা আপনারাই ভেবে বের করুন।
বসে কোণে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা